আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপানো হচ্ছে, জানিয়েছেন নাহিদ ইসলাম। ১২০০ কোটি টাকা ব্যয় করেও মৃত প্রায় কুমার নদ। এবং কয়েক দশকের অন্যতম ভয়াবহ দাবানল দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৪। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রয়োদশ নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ৯:৩০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট কথা। এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবারই বলছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য, না হলে দেশের সংকট কাটবে না। তিনি বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে চায় না, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বলে। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো থাকবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সংহতিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা। ক্ষমতা পাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করার জন্য নানা ধরনের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাহিদ ইসলাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা এসেছে। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য ও অধিকারের জন্য। সেই দেশবিরোধী সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রাম এর ধারাবাহিকতায় ২০২৪-এর গণ অভ্যুত্থান। সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয়, এমনটাই প্রত্যাশা আজকের দিনে। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচার এবং অধিকারের জন্য। সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ অভ্যুত্থান। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে। আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধস্থলে মুক্তিযুদ্ধ সংসদের ব্যানারে বেশ কিছু লোকজন শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে ফেরার সময় এই ঘটনা ঘটে। আটকরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও আশুলিয়ার দক্ষিণ গাজীচরের সোহেল পারভেজ। জানা গেছে বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন লোক। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে 3 জনকে আটক করে নিয়ে যায়। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য এসেছে সামনে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করতে চালানো হয়েছে একটি সুপরিকল্পিত প্রচারণা। কে বা কারা এই ষড়যন্ত্রের পেছনে? কিভাবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে? বিস্তারিত থাকছে মাসুদ আইভার ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হন আহসান মনসুর। তিনি এখন লন্ডনে তদন্ত করছেন কিভাবে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে ব্রিটেন সহ বিভিন্ন দেশে চলে গেছে। কিন্তু এই তদন্তের মাঝেই আসলো নতুন অভিযোগ, ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করতে চালানো হয়েছে সুপরিকল্পিত প্রচারণা। তাদের কাছে পাঠানো হয়েছে একাধিক সন্দেহজনক ইমেইল। এই ইমেইলগুলোতে ছিল একটি লিঙ্ক যা নিয়ে গেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামক এক ওয়েবসাইটে, যাতে দাবি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ওয়েবসাইটের লেখকরা কেউই বাস্তবে নেই, এমনকি তাদের ছবিও স্টক ইমেজ। সম্প্রতি ব্রিটেনে সাবেক সিটিমন্ত্রী ও শেখ হাসিনার ভাইজি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। দুর্নীতি দমন কমিশনে মামলার পর টিউলিপ পদত্যাগ করলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এপিপিটির সদস্য এমপি রূপা হকও একটি ইমেল পেয়েছেন, যেখানে বলা হয়েছে মনসুর যদি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তুলতে প্রস্তুত থাকেন তবে তারও পরিবারের তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে মনসুর পরিষ্কারভাবে বলেছেন তিনি টিউলিপ সম্পর্কে কখনো কোনো মন্তব্য করেননি, তবে তিনি 2013 সালে রাশিয়ার সঙ্গে করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তির তদন্তেও যুক্ত ছিলেন। ব্রিটিশ সংসদীয় সাইবার নিরাপত্তা উপদেষ্টাদের কাছেও এই সন্দেহজনক ইমেলগুলো পাঠানো হয়েছে। এমপি ফিল ব্রিকেল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি যদি ব্রিটিশ রাজনীতিবিদদের বিভ্রান্ত করার প্রচেষ্টা হয়ে থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর। বিষয়টি নিয়ে ব্রিটিশ এমপিরা কঠিন ও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মতে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। পালাটেন কমিউনিকেশনসের একজন মুখপাত্র সংসদীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এই প্রচারণার পেছনে থাকতে পারে প্যালাটেন কমিউনিকেশনস নামের ব্রিটিশ পিআর ফার্মটি। বিশ্লেষকরা বলেছেন শুধু প্যালাটেন কমিউনিকেশনস নয়, এর পেছনে অন্য শক্তিও থাকতে পারে। এখনও এই ইমেল ও বিভ্রান্তিমূলক প্রচারণা নিয়ে তদন্ত চলছে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে ব্রিটিশ এমপিরা সন্দেহ করছেন বাংলাদেশকে ব্রিটেনের সহায়তা থেকে বিরত রাখতে এবং মনসুরের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে একটি মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। মনসুর ও ব্রিটিশ এমপিরা মনে করছেন এটি একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। মনসুর দাবি করেছেন পাচারের তদন্তের নাম থাকা ব্যক্তিরা তার সুনাম পূর্ণ করতে এবং তাকে লক্ষ্যবস্তু করতে চাইছে। বাংলাদেশ থেকে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং দুবাইতে গড়ে উঠেছে এই পাচার হওয়া অর্থের বিশাল সাম্রাজ্য। বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ $9 বিলিয়নেরও বেশি।
যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। এই সকল বিষয় নিয়ে তদন্তের মাঝেই এমন এক ঘটনা, বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার অভিযান কি তবে বাধাগ্রস্ত হতে চলেছে? ব্রিটিশ সংসদ কি এই ষড়যন্ত্রের আসল হোতাদের খুঁজে বের করতে পারবে? জানতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবার জেলার সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে মাদারীপুরের কুমার নদ খননে 2 দফায় খরচ করা হয়েছে 1200 কোটি টাকা, অথচ স্রোতের দেখা নেই নদে। ফলে গচ্ছা গেছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে অযত্ন, অবহেলা আর দখলে দূষিত অবস্থায় হারাতে বসেছে কুমার নদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কুমার নদের তীরে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী চরমুইয়া বন্দর ও টেকেরহাট বন্দর। এখন তা অতীত, অথচ 2 দশক আগেও মাদারীপুর থেকে খুলনা বন্দরে যাতায়াত করা হতো এই কুমার নদ দিয়ে। মাদারীপুরের সঙ্গে নৌপথে খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থা ভালোই ছিল। খুলনা থেকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দর এবং রাজ্যের টেকেরহাট বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসতো বড় বড় স্টিমার ও নৌকা। আওয়ামী লীগ সরকারের আমলে 2 দফায় 1200 কোটি টাকা খরচ করে নদ খনন করা হয়, তবে সেই খনন কোনো কাজেই আসেনি, নষ্ট হয়েছে সরকারি তহবিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলে দক্ষিণ কোরিয়ার প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই দাবানলে আহত হয়েছেন আরও অনেকে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে সরকারি কর্মকর্তারা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত 23,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1300 বছরের পুরানো গৌংসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দাবানলে 24 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এতে গুরুতর আহত হয়েছেন আরও 12 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশ জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইউনেস্কোর ঐতিহ্যের তালিকাভুক্ত 2টি স্থান দাবানলে পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে 27,000-এর বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জানাবো খেলার খবর। ব্রাজিল কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রদ্রিগেজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তিনি দরিভালকে সরিয়ে পুনরায় কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগ আউটে দেখতে চান। সংবাদ মাধ্যম গ্লোবো এমন তথ্য নিশ্চিত করেছেন। গত নভেম্বরের 2 ম্যাচ ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে সমতায় মাঠ ছাড়ে ব্রাজিল। তখনই ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের চাকরির সুতোয় টান পড়েছিল। মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচ ছিল তার জন্য প্রমাণের সুযোগ। ওই পরীক্ষায় বাজেভাবে ফেল করেছে ব্রাজিল বস দরিভাল। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে 2-1 গোলে জিতলেও ভালো খেলেনি ব্রাজিল। শেষ মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত গোলে জয় পায় সেলেসাওরা। আর শেষ ম্যাচে আর্জেন্টিনার মাঠে গিয়ে 4-1 গোলে হেরেছে দরিভালের দল। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনই বোধহয় সত্য হতে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহার তাণ্ডব নিয়ে আসছে রায়হান রাফি। ইতিমধ্যে সেই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। আগামী 28 মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমার শুটিং শুরু হলেও এতে সাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে তাণ্ডবে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে সাকিব খানের বিপরীতে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা, সেটাও মুখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপানো হচ্ছে, জানিয়েছেন নাহিদ ইসলাম। 1200 কোটি টাকা ব্যয় করেও মৃত প্রায় কুমার নদ। এবং কয়েক দশকের অন্যতম ভয়াবহ দাবানল দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 24। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।